ওষুধ খাওয়াতে গিয়ে শ্বশুরের প্রেমের প্রস্তাব, দেহে কাটা দিল, শাশুড়ি মারা গেছেন, শ্বশুর আমাদের সাথেই থাকেন, অসুস্থ। আমি তার সেবা করি। স্বামী ব্যবসার কাজে রাতে ফিরে না। একদিন শ্বশুরকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখি তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছেন। হঠাৎ তিনি আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে বললেন, বুমা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সেবা যত্নে আমি আবার বেঁচে উঠেছি। ছেলে তোমার মর্যাদা বোঝে না, তুমি ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করো। আমরা গ্রামে চলে যাব, সেখানে কেউ জানবে না আমরা শ্বশুর বুমা। আমি শ্বশুরের হাতে ওষুধের গ্লাস ধরিয়ে দিচ্ছিলাম। তার চোখের দিকে তাকাতেই আমার বুক ধড়ফড় করে উঠল। কিছু একটা ভিন্ন ছিল তার দৃষ্টিতে। এক অদ্ভুত চাহনি যা শ্বশুরের চোখে কখনো দেখিনি। বাবা, ওষুধটা খেয়ে নিন, আমি গলা পরিষ্কার করে বললাম। তিনি ওষুধের গ্লাস হাতে নিলেন কিন্তু পান করলেন না। তুমি আমার কথা শুনলে না, বুমাগু। কি বললেন আপনি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ভেবেছিলাম ভুল শুনেছি। তখনই তিনি আমার হাত ধরে টানলেন, আমি তার খুব কাছে চলে এলাম। আর সেই মুহূর্তে তিনি সেই কথাগুলো বললেন যা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। বাবা, আমি হাত ছাড়িয়ে নিলাম, চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। এসব কি বলছেন আপনি? আমি আপনার ছেলের বউ। আমি জানি বুমা, তিনি শান্তভাবে বললেন। কিন্তু আমার ছেলে তোমার কদর করে না। সে রাতে বাড়ি ফেরে না, তোমাকে একা রেখে যায়। আমি দেখি তুমি কতটা একা, কতটা অসহায়। এসব কি বলছেন আপনি? আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম। আপনি অসুস্থ, আপনার বিশ্রাম দরকার। আমি অসুস্থ ছিলাম বুমা, তিনি আমার দিকে তাকালেন। কিন্তু তোমার সেবায় আমি সুস্থ হয়ে উঠেছি। আমি এখন শুধু তোমাকে চাই, আমার জীবনসঙ্গিনী হিসেবে। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগোলাম। ভেবে দেখো বুমা, তিনি বলতে লাগলেন। আমরা গ্রামে চলে যাব, সেখানে কেউ জানবে না আমরা শ্বশুর বুমা। আমরা নতুন জীবন শুরু করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শাহানা বেগম। আমার বয়স 2-8 বছর। আমার স্বামী ফরিদ আহমেদ, বয়স 3-5 বছর, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। আমার শ্বশুর আব্দুল করিম সাহেব, বয়স 6-8 বছর, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি গত 1 বছর ধরে অসুস্থ, স্ট্রোকের কারণে আংশিক পক্ষাঘাতগ্রস্ত। আমার শাশুড়ি রেহানা বেগম 2 বছর আগে ক্যান্সারে মারা গেছেন। আমি সে রাতে শ্বশুরের ঘর থেকে বেরিয়ে এসে নিজের ঘরে ঢুকলাম। আমার সারা শরীর কাঁপছিল, চোখে পানি আসছিল। কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। স্বামী ফরিদ আজ রাতেও ফিরবে না, তার ব্যবসার সিলেট শাখায় গেছে। আমি শ্বশুরের কথাগুলো ভাবতে লাগলাম। এরকম অশ্লীল প্রস্তাব কি করে দিতে পারেন তিনি? তিনি তো সবসময় খুব ভদ্র, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সমাজে সম্মানিত একজন ব্যক্তি। তিনি কি মানসিক ভারসাম্য হারিয়েছেন? স্ট্রোকের প্রভাবে কি তার মানসিক অবস্থার অবনতি হয়েছে? আমি ফরিদকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। সে প্রায় ফোন ধরে না, ব্যবসার কাজে ব্যস্ত থাকে। আমি ভাবলাম কাল সকালে ডাক্তারকে ডেকে শ্বশুরকে দেখাতে হবে। রাতে ঘুম হল না। সারারাত বিছানা ছটফট করলাম। সকাল হতেই আমি উঠে ব্রেকফাস্ট তৈরি করলাম। শ্বশুরের ঘরের দরজায় ধীরে ধীরে নক করলাম, ভয়ে ভয়ে। কে? শ্বশুরের গলা ভেসে এলো। বাবা, আমি নির্বিকার স্বর রাখার চেষ্টা করলাম। আসো মা, তিনি বললেন। মা শব্দটা শুনে আমি একটু স্বস্তি পেলাম। আমি ভিতরে ঢুকলাম। শ্বশুর বিছানায় বসেছিলেন, সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছিলেন। তার চোখে সেই অদ্ভুত চাহনি নেই। ব্রেকফাস্ট এনেছি বাবা, আমি ট্রে ধরিয়ে দিলাম। ধন্যবাদ মা, তিনি সহজভাবে বললেন। তুমি খুব কষ্ট করো আমার জন্য। আমি তার মুখের দিকে তাকালাম। এই মানুষটিই কি গতরাতে আমাকে সেই অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন? তিনি একদম স্বাভাবিক দেখাচ্ছিলেন। বাবা, আপনি কি গতরাতের কথা মনে রাখেন? আমি সাহস করে জিজ্ঞাসা করলাম। তিনি খাবারে মনোযোগ দিয়ে বললেন, গতরাত? হ্যাঁ, তুমি আমাকে ওষুধ দিয়েছিলে, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। কেন, কিছু হয়েছিল? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি কি সত্যিই কিছু মনে রাখেন না? নাকি ভান করছেন? না, এমনি জিজ্ঞাসা করছিলাম, আমি বললাম। আচ্ছা শোনো মা, তিনি বললেন।
আজ নিচে একটু বাগানে বসতে চাই। অনেকদিন বাইরে যাইনি গিয়ে। ঠিক আছে বাবা, আপনার ব্রেকফাস্ট শেষ হলে আমি আপনাকে নিচে নিয়ে যাব, আমি বললাম, এখনও বিভ্রান্ত অবস্থায়। বাগানে বসার পর শ্বশুর কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। তারপর হঠাৎ বললেন, জানো মা, এই বাড়িটা 200 বছরের পুরনো ঘ। সত্যি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আমরা এই বাড়িতে মাত্র 5 বছর আগে এসেছি, যখন শাশুড়ি জীবিত ছিলেন। হ্যাঁ, এই বাড়িটা আমার ঠাকুরদার সময়ে বানানো, তিনি বললেন। অনেক ইতিহাস আছে এই বাড়ির গু। আমি তার এই গল্প আগে কখনো শুনিনি। কি ইতিহাস বাবা? অনেক লোক এই বাড়িতে থেকে গেছে মা। কেউ চলে গেছে, কেউ এখনো আছে, তিনি বললেন, তার কণ্ঠস্বর কেমন যেন বদলে গেল শেষের দিকে। আমি চমকে উঠলাম তার কথা শুনে। কি বলতে চাইছেন তিনি? এই বাড়ির ইতিহাস খুব সুন্দর নয় মা, তিনি চুপি চুপি বললেন। এখানে একসময় বাংলার এক নবাবের বাড়ি ছিল। তিনি খুব নিষ্ঠুর ছিলেন। অনেক মেয়েকে জোর করে এই বাড়িতে আটকে রাখতেন, তাদের উপর অত্যাচার করতেন গু। আমি এই গল্প শুনে ভয় পেয়ে গেলাম। ফরিদ বা শাশুড়ি কখনো এসব গল্প বলেননি। শ্বশুরও আগে কখনো এসব কথা বলেননি। বাবা, এসব আপনি কোথায় শুনলেন? আমি জিজ্ঞাসা করলাম। শোনানি মা, তিনি বিটবিট করে বললেন। আমি নিজে দেখেছি গু। আমি তার কথা শুনে আরও ভয় পেয়ে গেলাম। কি দেখেছেন বাবা? আমি নবাবকে দেখেছি মা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন। সে প্রায় আমার কাছে আসে, বিশেষ করে রাতে গু। আমি বুঝতে পারলাম শ্বশুর নিশ্চয়ই কোনো মানসিক সমস্যায় ভুগছেন। হয়তো স্ট্রোকের প্রভাবে হ্যালুসিনেশন হচ্ছে তার। চলুন বাবা, ঘরে যাই, আমি ভয়ে ভয়ে বললাম। না মা, তিনি হঠাৎ আমার হাত চেপে ধরলেন। তুমি বিশ্বাস করছো না? আমি মিথ্যা বলছি না। নবাব সত্যিই আসে। আর গতরাতে সে তোমাকে দেখেছে। সে তোমাকে পছন্দ করেছে গি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি শ্বশুরের মুখের দিকে তাকালাম। তার চোখে আবার সেই অদ্ভুত চাহনি। বাবা, আপনি ঠিক আছেন? আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম। তিনি হাসতে লাগলেন, একটা অদ্ভুত হাসি। আমি ঠিক আছি বোমা। আসলে আমি ভালো হয়ে গেছি। আমি আবার বেঁচে উঠেছি আমি ঝটকা মেরে উঠে দাঁড়ালাম। বাবা, আপনার বিশ্রাম দরকার। চলুন আপনাকে ঘরে নিয়ে যাই তিনি আমার দিকে তাকিয়ে চুপি চুপি বললেন, আমি নবাব বোমা। আমি আমার হারেমে তোমাকে চাই আমি আর দাঁড়ালাম না। সরাসরি ঘরে ফিরে এলাম, ভয়ে কাঁপতে কাঁপতে। বাবা ও আল্লাহ, শ্বশুরের কি হয়েছে? তিনি কি সত্যিই কোনো মানসিক সমস্যায় ভুগছেন নাকি? আমি নিজের চিন্তাকে থামিয়ে দিলাম। না, ভূতপ্রেত, আত্মা, এসব কুসংস্কার। আমি একজন শিক্ষিত, আধুনিক নারী। আমি এসব বিশ্বাস করি না। শ্বশুর নিশ্চয়ই কোনো মানসিক রোগে ভুগছেন। আমি আবার ফরিদকে ফোন করলাম। এবার সে ফোন ধরল। হ্যালো, ফরিদের ক্লান্ত গলা ভেসে এলো। ফরিদ, শিগগির বাড়ি ফিরে এসো, আমি কাপা গলায় বললাম। কি হয়েছে? সব ঠিক আছে? বাবার শরীর খারাপ? ফরিদ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল। শরীর নয়, তার মন খারাপ, আমি বললাম। তিনি অদ্ভুত আচরণ করছেন, অদ্ভুত কথা বলছেন গু। কি করছেন? কি বলছেন? ফরিদ জিজ্ঞাসা করল। আমি শ্বশুরের প্রস্তাবের কথা বলতে পারলাম না। তিনি বলছেন এই বাড়িতে নবাবের আত্মা আছে, আর সে তার সাথে কথা বলে গি। ওহ, ফরিদ যেন একটু স্বস্তি পেল। এটা নিয়ে চিন্তা করো না। বাবা সব সময় এসব অদ্ভুত গল্প বলেন। ছোটবেলা থেকেই আমরা এসব গল্প শুনে এসেছি কিন্তু তিনি বলছেন তিনি নিজেই নবাব, আমি ফিসফিস করে বললাম। এবার ফরিদ কিছুক্ষণ চুপ থাকল। দেখো, আমি 2 দিনের মধ্যেই ফিরে আসছি। ততক্ষণ বাবাকে একটু সামলে রাখো। আর যদি বেশি অদ্ভুত আচরণ করেন তাহলে ডাক্তারকে ফোন করো। আমি ফোন রেখে দিলাম, মনে হলো ফরিদ আমার কথা গুরুত্ব সহকারে নিচ্ছে না। আমি ভাবলাম এখনই ডাক্তারকে ডাকা উচিত। আমি ডাক্তার জামিলকে ফোন করলাম, তিনি আমাদের পারিবারিক ডাক্তার। ডাক্তার সাহেব, আমার শ্বশুর অদ্ভুত আচরণ করছেন, আমি বললাম। তিনি বলছেন তার মধ্যে কোনো নবাবের আত্মা আছে গি। ওহ, এটা চিন্তার বিষয়, ডাক্তার জামিল বললেন। স্ট্রোকের পর মাঝে মাঝে এরকম মানসিক সমস্যা দেখা দিতে পারে। আমি এখনই আসছি গু। ডাক্তার জামিল এসে শ্বশুরকে পরীক্ষা করলেন এবং কিছু ওষুধ দিলেন। এগুলো ট্রাঙ্কুইলাইজার। এতে উনি শান্ত থাকবেন, তিনি আমাকে বললেন।
আমি আরেকজন ডাক্তারকে কথা বলেছি, তিনি একজন সাইকিয়াট্রিস্ট। তিনি কাল সকালে আসবেন গু। আমি ডাক্তারকে ধন্যবাদ দিয়ে বিদায় করলাম। সে রাতে শ্বশুর ট্রাঙ্কুইলাইজারের প্রভাবে ঘুমিয়ে পড়লেন। আমি তার ঘরের সামনে একটা চেয়ার রেখে বসে রইলাম, যাতে তিনি কোনো অদ্ভুত কাজ করলে আমি শুনতে পাই। মাঝরাতে হঠাৎ শ্বশুরের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এল, যেন কেউ দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে ঢুকলাম। শ্বশুর বিছানায় বসে আছেন, তার চোখ বিস্ফারিত, মুখ দিয়ে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে। বাবা! আমি তার কাছে ছুটে গেলাম। সে আমাকে মারতে চাইছে, তিনি কোনমতে বললেন। কে বাবা? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। নবাব, তিনি হাঁফাতে হাঁফাতে বললেন। সে আমাকে বের করে দিতে চাইছে আমার শরীর থেকে গিউ। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। বাবা, শান্ত হন। কোনো নবাব নেই। আপনি একটু কল্পনা করছেন ইউ। তিনি হঠাৎ আমার দিকে তাকালেন, তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। তারপর আমি যা দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। তার চোখের তারা বদলে গেল, কালো থেকে লাল হয়ে গেল। তুমি আমার হবে বুমা, তিনি একটা অপরিচিত ভারী কণ্ঠে বললেন। আমি আর অপেক্ষা করব না গি। তিনি আমার দিকে হাত বাড়ালেন। আমি পিছিয়ে গেলাম। বাবা, আপনি শান্ত হন, আমি কাঁপা গলায় বললাম। আমি তোমার বাবা নই বুমা, তিনি সেই অপরিচিত কণ্ঠে বললেন। আমি নবাব শামসুদ্দিন, এই বাড়ির মালিক। আমি আর দাঁড়ালাম না। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি ফোন তুলে আবার ডাক্তার জামিলকে ফোন করলাম। ডাক্তার সাহেব, অবস্থা খুব খারাপ, আমি কাঁদতে কাঁদতে বললাম। শ্বশুর বলছেন তিনি নবাব শামসুদ্দিন গু। শান্ত হও মা, ডাক্তার জামিল বললেন। আমি এখনই আসছি গু। ডাক্তার জামিল এসে শ্বশুরকে আরও শক্তিশালী ওষুধ দিলেন, যাতে তিনি ঘুমিয়ে পড়েন। তারপর আমাকে বললেন, শোনো মা, এটা একটা সিরিয়াস মানসিক সমস্যা হতে পারে। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। কাল সাইকিয়াট্রিস্ট এসে যখন দেখবেন তখন ঠিক বুঝা যাবে গু। আমি সারা রাত জাগলাম ভয়ে। ভোরে ফোন বাজল। ফরিদ ফোন করেছে। হ্যালো শাহ গু। হ্যালো শাহানা, বাবার অবস্থা কেমন? ফরিদ জিজ্ঞাসা করল। খুব খারাপ, আমি কান্নায় ভেঙে পড়লাম। ডাক্তার জামিল এসেছিলেন, তিনি বলেছেন এটা কোনো মানসিক রোগ হতে পারে। আজ সকালে একজন সাইকিয়াট্রিস্ট আসবেন গু। আমি আজই চলে আসছি, ফরিদ বলল। দুপুরের ফ্লাইটে গু। সকালে সাইকিয়াট্রিস্ট ডাক্তার আকরাম এলেন। তিনি শ্বশুরের সাথে কিছুক্ষণ কথা বললেন। শ্বশুর তখন শান্ত ছিলেন ওষুধের প্রভাবে। ব্যাপারটা জটিল, ডাক্তার আকরাম আমাকে বললেন। উনার মধ্যে একাধিক ব্যক্তিত্ব দেখা যাচ্ছে। একটি উনার নিজের, অন্যটি এই তথাকথিত নবাব। এটা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। কিন্তু এটা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা দরকার গু। এর চিকিৎসা আছে? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, চিকিৎসা আছে, ডাক্তার আকরাম আশ্বাস দিলেন। সাইকোথেরাপি, কাউন্সেলিং, কিছু ওষুধ, এসবের সমন্বয়ে রোগীকে সাহায্য করা যায়। তবে এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া গু। ডাক্তার আকরাম আরও কিছু ওষুধ দিয়ে গেলেন এবং বললেন 2 দিন পর আবার আসবেন। দুপুরে ফরিদ ফিরে এলো। আমি তাকে সব বললাম, শ্বশুরের প্রস্তাব, তার অদ্ভুত আচরণ, ডাক্তারদের কথা। এটা সত্যিই অদ্ভুত, ফরিদ চিন্তিত স্বরে বলল। বাবা সব সময় খুব শান্ত, ভদ্র মানুষ ছিলেন। তিনি কখনো এরকম আচরণ করেননি গিয়ে। ডাক্তার বলেছেন এটা কোনো মানসিক রোগ, আমি বললাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা অন্য কিছু গু। অন্য কিছু? যেমন? ফরিদ অবাক হয়ে জিজ্ঞাসা করল। আমি ইতস্তত করলাম। একজন আধুনিক, শিক্ষিত নারী হিসেবে আমার পক্ষে এটা বলা হাস্যকর শোনাবে। তবুও, আমি বললাম, আমার মনে হচ্ছে এটা সত্যিই কোনো আত্মার কাজ হতে পারে কি। ফরিদ আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল হয়ে গেছি। তুমি কি বিশ্বাস করো এসব? ভূতপ্রেত, আত্মা? না, আমি বিশ্বাস করি না, আমি জোর দিয়ে বললাম। কিন্তু বাবার আচরণ দেখে আমার মন বলছে এটা শুধু কোনো মানসিক রোগ নয় গে। ফরিদ মাথা নাড়ল। এসব কুসংস্কার। ডাক্তারদের কথা শোনো, তারা কি বলেন আমি আর কিছু বললাম না। ফরিদ শ্বশুরের ঘরে গেল তার সাথে কথা বলতে। সন্ধ্যার দিকে ফরিদ ফিরে এলো বেশ বিচলিত অবস্থায়। বাবা সম্পূর্ণ পাগলের মতো কথা বলছেন, সে বলল। বলছেন তিনি নবাব শামসুদ্দিন, এই বাড়ির মালিক। তিনি আমাকে চিনতেই পারছেন না গে।
দেখলে, আমি বললাম। আমি ঠিকই বলেছিলাম গ। তবুও এটা কোনো মানসিক রোগী হবে, ফরিদ জোর দিয়ে বলল। স্ট্রোকের পর এরকম হতে পারে গি। সে বিষয়ে একটু চুপ। আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে কি তিনি আমার ব্যাপারে কিছু বলেছেন? ফরিদ মাথা নাড়ল। হ্যাঁ, তিনি বলেছেন যে তিনি তোমাকে তার হারেমে নিতে চান, তোমাকে তার বেগম বানাতে চান। আমি লজ্জায় মাথা নিচু করলাম। চিন্তা করো না শাহানা, ফরিদ আমার হাত ধরল। এটা বাবার কথা নয়। এটা তার রোগের লক্ষণ। আমরা ঠিক করলাম পালা করে শ্বশুরের দেখাশোনা করব। সে রাতে ফরিদ প্রথম পালায় থাকল, আমি কিছুটা বিশ্রাম নিলাম। মাঝরাতে হঠাৎ একটা চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। ফরিদের চিৎকার। আমি দৌড়ে শ্বশুরের ঘরে গেলাম। সেখানে যা দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। শ্বশুর ফরিদকে জড়িয়ে ধরে আছেন, যেন তাকে শ্বাসরোধ করার চেষ্টা করছেন। আর শ্বশুরের চোখ লাল জ্বলজ্বল করছে। বাবা, কি করছেন আপনি? আমি চিৎকার করে উঠলাম। শ্বশুর আমার দিকে ফিরলেন। আমি তোমার শ্বশুর নই সুন্দরী, তিনি সেই অপরিচিত ভারী কণ্ঠে বললেন। আমি নবাব শামসুদ্দিন। আর এই ছেলেটি আমার পথে বাধা হচ্ছে গি। আমি দৌড়ে গিয়ে ফরিদকে টেনে আনলাম। সে কাশতে কাশতে পিছিয়ে এলো। বাবা, আপনি কি করছেন? ফরিদ কোনমতে বলল। তুই আমার ছেলে নস, শ্বশুর গর্জে উঠলেন। আমি নবাব শামসুদ্দিন। আর আমি এই মেয়েটিকে চাই। ফরিদ আমার দিকে তাকালো, তার চোখে ভয় এবং বিস্ময়। আমরা এখনই হাসপাতালে যাচ্ছি, সে বলল। বাবাকে ভর্তি করতে হবে। কিন্তু শ্বশুর দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। কেউ এই ঘর থেকে বেরোতে পারবে না, তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। ফরিদ আমাকে পেছনে সরিয়ে দিয়ে এগিয়ে গেল। বাবা, দয়া করে পথ ছেড়ে দিন। ফরিদ, সাবধান, আমি সতর্ক করলাম। কিন্তু ততক্ষণে শ্বশুর ফরিদকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়েছেন। একজন ৬-৮ বছরের বৃদ্ধ, যিনি স্ট্রোকে আংশিক পক্ষাঘাতগ্রস্ত, তিনি কিভাবে এত শক্তি পেলেন? ফরিদ, আমি তার কাছে ছুটে গেলাম। ফরিদ উঠে দাঁড়াল, তার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আমরা এখান থেকে বেরোতে হবে, সে ফিসফিস করে বলল। শ্বশুর আমাদের দিকে এগিয়ে আসছিলেন, তার চোখ লাল, মুখে একটা ভয়ঙ্কর হাসি। বুমা, এসো আমার কাছে, তিনি হাত বাড়ালেন। ফরিদ, কি করব? আমি ভয়ে কাঁপছিলাম। ফরিদ চারদিকে তাকালো, কিছু একটা খুঁজছে। তারপর সে একটা ভারী বইয়ের দিকে হাত বাড়াল। ফরিদ, না, আমি তাকে থামাতে চেষ্টা করলাম। উনি তোমার বাবা। এই মুহূর্তে উনি আমার বাবা নন, ফরিদ বলল। আমাদের বেরোতে হবে। শ্বশুর আরও কাছে চলে এসেছেন। ফরিদ তার দিকে বইটা ছুড়ে দিল, ঠিক তার মাথায় আঘাত করল। শ্বশুর টাল খেয়ে পড়ে গেলেন। এখন ফরিদ আমার হাত ধরে টানল। আমরা দরজা দিয়ে বেরিয়ে এলাম। আমরা কি করলাম ফরিদ? আমি কাঁদতে কাঁদতে বললাম। আমরা তোমার বাবাকে আঘাত করলাম। তিনি আমার বাবা নন, ফরিদ কঠিন স্বরে বলল। যে কেউই হোক, তিনি আমার বাবা নন। আমরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, দরজা বন্ধ করে দিলাম। আমি দেখলাম ফরিদের মাথা থেকে রক্ত ঝরছে। তোমার মাথায় ব্যান্ডেজ লাগাতে হবে, আমি বললাম। এখন সময় নেই, ফরিদ বলল। আমাদের এখনই বেরোতে হবে এই বাড়ি থেকে। কিন্তু তোমার বাবা। আমি চিন্তিত হয়ে বললাম। আমরা পুলিশ ডাকব, তারা তাকে হাসপাতালে নিয়ে যাবে, ফরিদ বলল। এখন আমাদের নিরাপদে থাকতে হবে। আমরা দ্রুত কিছু জিনিস গুছিয়ে নিলাম এবং বাড়ি থেকে বেরোনোর জন্য দরজার দিকে এগোলাম। কিন্তু দরজা খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। শ্বশুর সেখানে দাঁড়িয়ে আছেন, তার মাথা থেকে রক্ত ঝরছে, কিন্তু তার চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। তোমরা কোথাও যাচ্ছ না, তিনি গর্জে উঠলেন। ফরিদ আমাকে পেছনে সরিয়ে দিয়ে এগিয়ে গেল। বাবা, দয়া করে আমাদের যেতে দিন। আমি তোমার বাবা নই, শ্বশুর হিংস্র স্বরে বললেন। আমি নবাব শামসুদ্দিন। আর এই বাড়ি ছাড়ার আগে আমি এই মেয়েটিকে নেব। ফরিদ হঠাৎ পেছন ফিরে আমাকে বলল, শাহানা, তুমি পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও। আমি বাবাকে আটকে রাখছি। না ফরিদ, আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি তোমাকে ছেড়ে যাব না। শাহানা, যাও, ফরিদ চিৎকার করে উঠল। গিয়ে সাহায্য ডাকো। আমি আর দাঁড়ালাম না। পেছনের দরজার দিকে দৌড়ালাম। আমি শুনতে পেলাম ফরিদ এবং শ্বশুরের মাঝে ধস্তাধস্তি শুরু হয়েছে। আমার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু আমার যেতেই হবে সাহায্য আনতে। পেছনের দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা বন্ধ। তালা লাগানো।
কিন্তু এটা তো কখনই তালাবদ্ধ থাকে না। কে তালা লাগাল? ভয়ে আমার সারা শরীর কাঁপছিল। আমি অন্য কোনো উপায় খুঁজতে লাগলাম বাড়ি থেকে বেরোনোর। হঠাৎ আমার মনে পড়ল রান্নাঘরের পাশে একটা ছোট জানালা আছে যেটা দিয়ে বেরোনো যেতে পারে। আমি রান্নাঘরের দিকে দৌড়ালাম। সেখানে পৌঁছে দেখি জানালাটাও বন্ধ। এটাও তালাবদ্ধ। আমরা কি আটকা পড়ে গেছি এই বাড়িতে? হঠাৎ আমি শুনতে পেলাম ফরিদের চিৎকার। আমি সেদিকে দৌড়ালাম। আমি যা দেখলাম তা আমাকে স্তব্ধ করে দিল। ফরিদ মেঝেতে পড়ে আছে, তার গলা জড়িয়ে ধরেছেন শ্বশুর। তিনি ফরিদকে শ্বাসরোধ করার চেষ্টা করছেন। বাবা, না! আমি চিৎকার করে উঠলাম। শ্বশুর আমার দিকে তাকালেন, তার চোখে সেই লাল আভা। আসো বেগম, তিনি বললেন। আমার কাছে আসো, নয়তো আমি এই ছেলেটাকে মেরে ফেলব। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কি করব? হাসপাতালে ফোন করব? পুলিশে? কিন্তু ফরিদ, তিনি তাকে মেরে ফেলবেন। আমি আসছি, আমি কাপা গলায় বললাম। না শাহানা, ফরিদ কোনমতে বলল। পালিয়ে যাও। শ্বশুর ফরিদের গলা আরও জোরে চেপে ধরলেন। চুপ, তিনি গর্জে উঠলেন। আমি ধীরে ধীরে তার দিকে এগোলাম। আমি আসছি, আপনি ফরিদকে ছেড়ে দিন। শ্বশুর হাসলেন, একটা ভয়ঙ্কর হাসি। এসো আমার বেগম, তিনি বললেন। আমি আরও কাছে গেলাম। যখন তার হাতের নাগালে এলাম, হঠাৎ কি ভেবে দৌড়ে পাশের টেবিল থেকে একটা ভারী ফ্লাওয়ার ভাস তুলে নিলাম এবং সজোরে শ্বশুরের মাথায় আঘাত করলাম। শ্বশুর চিৎকার করে উঠলেন এবং ফরিদকে ছেড়ে দিলেন। তিনি মেঝেতে পড়ে গেলেন অজ্ঞান হয়ে। ফরিদ, আমি তার কাছে ছুটে গেলাম। তুমি ঠিক আছো? ফরিদ কাশতে কাশতে উঠে বসল। হ্যাঁ, ঠিক আছি, সে কোনমতে বলল। আমাদের বেরোতে হবে। সব দরজা জানালা বন্ধ, আমি ভয়ে বললাম। আমরা আটকা পড়ে গেছি। ফরিদ অবাক হয়ে আমার দিকে তাকাল। কি বলছো তুমি? কে বন্ধ করেছে? আমি জানি না, আমি বললাম। কিন্তু আমরা বেরোতে পারছি না। ফরিদ উঠে দাঁড়াল, এখনো হাঁফাচ্ছে। এটা কি সত্যিই সম্ভব? এই বাড়িতে কি সত্যিই কোনো আত্মা আছে? আমি জানি না ফরিদ, আমি ভয়ে কাঁপছিলাম। কিন্তু এখন আমাদের বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা তাড়াতাড়ি শ্বশুরকে তুলে নিয়ে তার ঘরে নিয়ে গেলাম। তার মাথা থেকে রক্ত বেরোচ্ছিল, কিন্তু আঘাত খুব গভীর মনে হচ্ছিল না। তুমি বাবার দেখাশোনা করো, ফরিদ বলল। আমি দেখি কোনোভাবে বাড়ি থেকে বেরোনো যায় কিনা। আমি শ্বশুরের পাশে বসে রইলাম, তার মাথার ক্ষত পরিষ্কার করলাম। কিছুক্ষণ পর ফরিদ ফিরে এলো, তার চেহারা ভয়ে বিবর্ণ। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম। তুমি ঠিকই বলেছিলে, সে কাপা গলায় বলল। সব দরজা জানালা বন্ধ। কোনো উপায় নেই বেরোনোর। আমি ভয়ে ফরিদের দিকে তাকালাম। এখন কি করব? ফোন করি, ফরিদ বলল। পুলিশকে, ফায়ার সার্ভিসকে? কিন্তু ফোন করার চেষ্টা করেও কোনো লাভ হল না। কোনো সিগন্যাল নেই। আমাদের মোবাইল ফোনেও না, ল্যান্ডলাইনেও না। এ কি হচ্ছে ফরিদ? আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি জানি না শাহানা, ফরিদও বিচলিত। এটা যেন কোনো দুঃস্বপ্ন। এমন সময় শ্বশুর নড়াচড়া করতে শুরু করলেন। আমরা দুজনেই চমকে উঠলাম। বাবা, ফরিদ সতর্কভাবে ডাকল। শ্বশুর ধীরে ধীরে চোখ খুললেন। তিনি চারপাশে তাকালেন, যেন কিছু খুঁজছেন। আমি কোথায়? তিনি দুর্বল স্বরে জিজ্ঞাসা করলেন। আপনি আপনার ঘরে বাবা, ফরিদ বলল, এখনও সতর্ক। শ্বশুর ফরিদের দিকে তাকালেন। ফরিদ, তুই কবে এলি? ফরিদ অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর আবার শ্বশুরের দিকে। বাবা, আপনি ঠিক আছেন? আপনি আমাকে চিনতে পারছেন? অবশ্যই চিনতে পারছি বাবা, শ্বশুর বিস্মিত স্বরে বললেন। তুই আমার ছেলে। কেন, কি হয়েছে? ফরিদ আমার দিকে তাকাল, আমি তার দিকে। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। এই তো কিছুক্ষণ আগে তিনি বলছিলেন ফরিদ তার ছেলে নয়। বাবা, আপনি কিছু মনে করতে পারছেন? ফরিদ সাবধানে জিজ্ঞাসা করল। কি মনে করব বাবা? শ্বশুর অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। কিছু ঘটেছে নাকি? আমরা বুঝলাম তিনি গত কয়েকদিনের ঘটনা কিছুই মনে করতে পারছেন না। আমরা কি তাকে বলবো? ফরিদ আমার দিকে তাকাল, আমি মাথা নাড়লাম, যেন বলছি, না এখন নয়। না বাবা, এমনি জিজ্ঞাসা করছিলাম, ফরিদ বলল। আপনার মাথায় চোট লেগেছে, আপনি পড়ে গিয়েছিলেন।
ওহ তাই নাকি? শ্বশুর নিজের মাথায় হাত দিলেন। তাই তো ব্যথা করছে। আপনি বিশ্রাম নিন বাবা, পুরনো বাড়ির রহস্য।